2025 সাল আবারও সীমান্ত সংঘাতে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মে মাসে এক সংক্ষিপ্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর উত্তেজনা বাড়তে থাকে। দ্রুতই তা বৃহত্তর সংঘাতে রূপ নেয়। এই যুদ্ধে প্রায় 100 মানুষ নিহত হন এবং কয়েক লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। এই বিরোধ আমাদের মনে করিয়ে দেয় যে দক্ষিণ পূর্ব এশিয়ার অমীমাংসিত ঐতিহাসিক ক্ষোভগুলো হারিয়ে যায়নি। সেগুলোকে কেবল নিয়ন্ত্রণ করা হয়েছে, পুরোপুরি সমাধান করা হয়নি। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান এই সংঘাতের মধ্যস্থতায় কাজ করেছে। সম্পৃক্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনও। সীমান্তে দুই পাশেই উগ্র জাতীয়তাবাদ পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। 2025 সালের শেষ দিকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে সেনারা এখনও মোতায়েন রয়েছে এবং উত্তেজনাও পুরোপুরি কাটেনি। এই সীমান্ত সংঘাত কেবল ভূখণ্ড নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক যুগের একটি মানচিত্র। এটি এমেরাল্ড ট্রায়াঙ্গল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্তবর্তী একটি এলাকা। 2025 সালের মে মাসে এখানেই এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন। পরবর্তী কয়েক সপ্তাহে উত্তেজনা বাড়তে থাকে। স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে প্রায় $500 কোটি সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে। জুলাইয়ের মধ্যে বিরোধটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের সবচেয়ে বড় সামরিক সংঘাতে রূপ নেয়। কয়েক মাস সংঘর্ষ চলতে থাকে, একবার যুদ্ধবিরতি হয়, তারপর আবার লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ দিকে আরেকটি যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়। এরপর থেকে বড় ধরনের সংঘর্ষ বন্ধ রয়েছে। অধিকাংশ বাস্তুচ্যুত মানুষ ফিরতে পেরেছেন ঘরে, তবে পরিস্থিতি এখনও নাজুক। 2025 সালের এই উত্তেজনা এই সীমান্তে প্রথম সংঘাত নয়। বিগত কয়েক দশকে এই সীমান্তে বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা দুই দেশেই জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়েছে। এই বিরোধ দুই দেশের জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করেছে এবং রাজনৈতিক বয়ানকে আরও কঠোর করেছে। ডক্টর সোফাল এয়ার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক। সীমান্ত বিরোধ যখন সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়ে, তখন সমঝোতায় পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। কারণ তখন নেতারা শুধু একে অপরের সঙ্গে আলোচনা করেন না, নিজেদের দেশের জনগণের কাছেও রাজনৈতিক বার্তা দিতে থাকেন। এই দফায় থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল কম্বোডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, বিশেষ করে 2026 সালের নির্বাচনী প্রচারণার সময়। আপনারা কি এমন সরকার চান যাকে কম্বোডিয়ানরা ভয় পায়, নাকি এমন সরকার যে কম্বোডিয়ানদেরকে ভয় পায়? তবে 2025 সালের মাঝামাঝি যখন সংঘাতের সূচনা হয়, তখন আনুতিন ক্ষমতায় ছিলেন না। তখন প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। ক্ষমতায় আসার মাত্র 10 মাসের মাথায় তিনি বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। কারণ পেতংতার্ন ও কম্বোডিয়ার আসল ক্ষমতাধর নেতা হুন সেনের মধ্যকার একটি ফোনালাপ ফাঁস হয়ে যায়। একসময় হুন সেন ছিলেন পেতংতার্নের বাবা এবং প্রভাবশালী সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ঘনিষ্ঠ বন্ধু। বিরোধী পক্ষ বলতে এখানে পেতংতার্ন যার কথা বলছিলেন তাদের একজন কম্বোডিয়া সীমান্তে দায়িত্বপ্রাপ্ত এই থাই সেনাবাহিনী কমান্ডার। হুনসেন ও কম্বোডিয়ার প্রতি পেতংতার্নের অতিরিক্ত নমনীয় মনোভাবের ধারণা থাই সেনাবাহিনীর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। সংঘাত শুরু হওয়ার পর অনেক থাই নাগরিক চেয়েছিলেন কম্বোডিয়ার প্রতি শুধু আলোচনা নয়, আরও শক্ত প্রতিক্রিয়া দেখানো হোক। ডক্টর পুনাচাদা সিরিভুন্নাবুদ থাইল্যান্ডের মাহিদল ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং অধ্যাপক। সেনাবাহিনীর প্রতিক্রিয়া তাদের মর্যাদা বাড়াতে এবং থাই জনগণের মধ্যে আস্থা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হুনসেন অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করার দিনই থাইল্যান্ডের ভুমজাইথাই পার্টি জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পেতংতার্নের নেতৃত্বাধীন ফেউ থাই সরকারের পতনের পর ভুমজাইথাই নেতা আনুতিন
প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেন, পরে তিনি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন। এদিকে কম্বোডিয়ায় ক্ষমতাসীন পিপলস পার্টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুন সেন মে মাসের শেষ দিকে কম্বোডিয়ান সেনাদের উপর হামলার নিন্দা জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের ভূখণ্ড রক্ষা করা হবে। ঔপনিবেশিক যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের বর্তমান ভূখণ্ডের অখণ্ডতা আমরা চিরদিন রক্ষা করব এবং সংরক্ষণ করব। এই সংঘাত কম্বোডিয়ার জন্য যেমন একটি পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ ছিল, তেমনি এটি অভ্যন্তরীণ রাজনীতির একটি কার্যকর হাতিয়ারেও পরিণত হয়েছিল। ডক্টর সকসাম ফোয়াস ইম যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়ান স্টাডিজ সেন্টারের সহযোগী পরিচালক। কম্বোডিয়ার শাসক সরকার নিজেদেরকে শান্তির একমাত্র গ্যারান্টি হিসেবে তুলে ধরেছে, বিশেষ করে গৃহযুদ্ধ এবং খেমার রুজ সংঘাতের অবসানের পর থেকেই। ১৯৭৯ সালে খেমার রুশ শাসনের পতনের পর থেকে কম্বোডিয়ার রাজনীতিতে কম্বোডিয়ান পিপলস পার্টির আধিপত্য রয়েছে। এই দীর্ঘ সময়ের অধিকাংশে দেশটি শাসন করেছেন হুন সেন। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হন তার ছেলে হুন মানেত। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরও কম্বোডিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন হুন সেন। থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘাতের পুরো সময় জুড়ে তিনি কম্বোডিয়াকে শান্তিপ্রিয়, আত্মরক্ষামূলক এবং আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন রয়েছে এভাবে তুলে ধরেছেন। তাহলে প্রশ্ন হলো, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে এত বিরোধ কেন? এই সংঘাতের উৎপত্তি খুঁজতে হলে আমাদের কয়েক শতাব্দী পেছনে যেতে হবে। বর্তমান কম্বোডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা খমের সাম্রাজ্য নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শক্তি ছিল। সাম্রাজ্যটির প্রভাব এমনকি আজকের থাইল্যান্ডের ভেতরেও বিস্তৃত ছিল। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে খমের সাম্রাজ্য দুর্বল হতে শুরু করলে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয় সিয়াম বা বর্তমান থাইল্যান্ড এবং ভিয়েতনাম। সিয়াম ও খেমার রাজ্যগুলোর মধ্যে বিভিন্ন সময় ভূখণ্ডের নিয়ন্ত্রণ বদলেছে। এর ফলে দুই দেশই ইতিহাস এবং সীমান্তের বৈধতা সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ পেয়েছে। সেই সময়ে আজকের মতো সুস্পষ্ট আন্তর্জাতিক সীমান্ত ছিল না, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে পরিস্থিতি বদলে যায়। ফরাসি উপনিবেশিক শাসনের অধীনে গড়ে ওঠে ফ্রেঞ্চ ইন্দোচীন, যার অন্তর্ভুক্ত ছিল বর্তমান লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম। বর্তমান সীমান্ত বিরোধের কেন্দ্রে রয়েছে ১৯০৭ সালের একটি মানচিত্র, যা ফরাসি ঔপনিবেশিক আমলে তৈরি করা হয়েছিল। থাইল্যান্ডের দাবি এই মানচিত্রটি একটি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। সেই চুক্তি অনুযায়ী সীমান্ত নির্ধারণ হওয়ার কথা ছিল ডাংরেক পর্বতমালার প্রাকৃতিক জল বিভাজন রেখা বা ওয়াটারশেড অনুসরণ করে। কিন্তু ফরাসি মানচিত্রকারেরা প্রেয়া ভিয়ার মন্দির, যেটিকে থাই ভাষায় বলা হয় খাও ফ্রা উইয়ান, সেটিকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখান। সমস্যা হলো, থাইল্যান্ড বহু বছর ধরে ওই মানচিত্র ব্যবহার করলেও আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে আপত্তি জানায়নি। ফলে ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত যখন প্রেয়াভিয়ার মন্দিরের মালিকানা কম্বোডিয়ার হাতে তুলে দেয়, তখন ওই মানচিত্রটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। সেই রায় আজও অনেক থাই জাতীয়তাবাদীদের কাছে একটি ক্ষত। তাই ২০০৮ সালে ইউনেস্কো যখন প্রেয়াভিয়ার মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন থাইল্যান্ডে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়, যা কয়েক বছর ধরে চলতে থাকে। ২০১৩ সালে আন্তর্জাতিক বিচার আদালত আবারও প্রেয়াভিয়ারের উপর কম্বোডিয়ার সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করে। ১৯৬২ সালের ১৫ জুনের রায়ে আদালত সিদ্ধান্ত দিয়েছিল যে প্রেয়াভিয়ার পাহাড়চূড়ার সমগ্র এলাকা কম্বোডিয়ার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত। তবে মন্দিরের আশেপাশের কিছু এলাকা এখনও বিতর্কিত রয়ে গেছে। এই বিরোধের সুরাহা সম্ভব। কোন ভূখণ্ড কার হবে সেই প্রশ্নের চূড়ান্ত সমাধান হয়তো সহজ নয়। ডক্টর পাভিন চাচাওয়ালপংপুন জাপানের কিয়োটো ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপক। হয়তো কাউকে নিজেদের দাবি ছেড়ে দিতে হবে এমন আলোচনারই দরকার নেই, কিন্তু উভয় পক্ষ মুনাফা ভাগাভাগি, যৌথ ব্যবস্থাপনা কিংবা সম্পদ ভাগাভাগির মতো সমাধান নিয়ে আলোচনা করতে পারে। এতে দুই দেশই লাভবান হতে পারে। তবে এই বিরোধ শুধু মানচিত্র বা প্রাচীন মন্দির নিয়ে নয়, সংস্কৃতিও এখানে একটি বড় উত্তেজনার অংশ। থাই ও কম্বোডিয়ানদের মধ্যে প্রায় বিতর্ক দেখা যায় তাদের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে। প্রচলিত নৃত্য, পোশাক, এমনকি কিছু খেলাধুলার উৎপত্তি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।
So if you walk on the street, of Thailand or Bangkok, and you আপনি ask যদি them, ব্যাংকক বা থাইল্যান্ডের কোনো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে তাদের কম্বোডিয়ান প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি মনে করি খুব বেশি ইতিবাচক মন্তব্য শুনবেন না। অনেকেই কম্বোডিয়াকে একটি ছোট দেশ বা ফরাসি উপনিবেশ ছিল এমন পরিচয়ে দেখেন। আবার আপনি যদি কম্বোডিয়ায় গিয়ে মানুষকে থাইদের সম্পর্কে জিজ্ঞেস করেন, খুব সম্ভবত একই ধরনের নেতিবাচক ধারণা about শুনবেন। Thai people, you would almost get a similar kind of answer. শতাব্দী প্রাচীন এই সীমান্ত বিরোধ মোকাবেলায় দুই দেশ যে পথ বেছে নিয়েছে সেটিও বিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। কম্বোডিয়ার নীতি হল বিরোধটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া, অন্যদিকে থাইল্যান্ড চায় বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে। So Cambodia generally কম্বোডিয়া সাধারণত আন্তর্জাতিক আইনি ব্যবস্থার উপর নির্ভর করতে চায়, কারণ ছোট রাষ্ট্রগুলো প্রায়ই আন্তর্জাতিক আইনকে এমন একটি মাধ্যম হিসেবে দেখে যা তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে। অন্যদিকে থাইল্যান্ড ঐতিহ্যগতভাবে এই বিরোধকে আন্তর্জাতিকীকরণের ব্যাপারে সতর্ক থেকেছে, কারণ তারা মনে করে দ্বিপাক্ষিক আলোচনা সময়, কাঠামো এবং রাজনৈতিকভাবে তাদের বেশি নিয়ন্ত্রণ দেয়। political management. Well, this is so exciting. এরপর আসে বিদেশি শক্তিগুলোর ভূমিকা। 2025 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়ে দুই পক্ষকে সংঘাত থামাতে চাপ দেন। পরে এই সমঝোতা অক্টোবর মাসে স্বাক্ষরিত কুয়ালালামপুর শান্তি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পায়। যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্প নিজেও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে মূলত আঞ্চলিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখে। একই সঙ্গে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ভারসাম্য রক্ষার বিষয়টিও বিবেচনা করে। অন্যদিকে চীনের কূটনীতি তুলনামূলকভাবে অনেক বেশি নীরব এবং অনাড়ম্বর। ডিসেম্বরে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই থাইল্যান্ড ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেন। সেই সময় চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে লিখেছিল, অতীতে পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে পরিচালিত অনেক মধ্যস্থতার বিপরীতে চীন কোনো ঔদ্ধত্যপূর্ণ অবস্থান নেয় না, রাজনৈতিক শর্ত আরোপ করে না এবং ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে না। Neither Washington nor ওয়াশিংটন কিংবা বেইজিং কেউই এই সংঘাতকে নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে দিতে চায় না। উভয় পরাশক্তি স্থিতিশীলতা চায়, কিন্তু তারা এই বিরোধকে বৃহত্তর ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখে। ফলে সীমান্তের মতো স্থানীয় উত্তেজনাও বৃহত্তর ভূ রাজনৈতিক গুরুত্ব পেয়ে যায়। significance. বিশেষজ্ঞদের মতে বাইরের শক্তিগুলোর উপর ক্রমবর্ধমান নির্ভরতা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সীমাবদ্ধতাও সামনে নিয়ে এসেছে। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ নীতির উপর, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। If যদি সংঘাতে জড়িত পক্ষগুলো আসিয়ানের কথা শুনতে না চায়, তাহলে আসিয়ানের করার মতো খুব বেশি কিছু থাকে না, কারণ অহস্তক্ষেপ বা নন ইন্টারভেনশন নীতি এখনও আসিয়ানের এক ধরনের স্বর্ণসূত্র হিসেবে রয়ে গেছে। for fear that তাহলে সামনে এগোনোর পথ কি? থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত বিরোধের সমাধান কিভাবে সম্ভব? একটি ব্যবস্থা অবশ্য ইতিমধ্যেই রয়েছে, তার নাম জয়েন্ট বাউন্ডারি কমিশন বা জেবিসি। স্থলসীমা জরিপ এবং সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। কাগজে কলমে জেবিসি বছরে অন্তত একবার বৈঠক করার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। টানা 13 বছর কমিশনটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। 2025 সালে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার পর জুন মাসে আবার বৈঠকে বসে দুই পক্ষ। Peace depends শান্তি less নির্ভর করে বিরোধটির পুরোপুরি সমাধানের উপর নয়, বরং দীর্ঘ সময় ধরে দায়িত্বশীলভাবে এটি পরিচালনার উপর। সমস্যাটি হলো, সার্বভৌমত্বের প্রশ্ন যখন রাজনৈতিক বয়ানের অংশ হয়ে যায়, তখন প্রযুক্তিগত বা কারিগরি সমাধানও রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে ওঠে। sovereignty narratives enter the picture. এই মুহূর্তে দুই দেশই বলছে তারা পারস্পরিক আস্থা পুনর্গঠনের চেষ্টা করছে। 2025 সালের সংঘাত বৃদ্ধির প্রায় এক বছর পর কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা ফিলিপিন্সের সেবু শহরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল উত্তেজনা প্রশমন এবং আস্থা বৃদ্ধি। পারস্পরিক আস্থা পুনর্গঠনের জন্য এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ হবে। as Thailand had reached a kind of stable politics. থাইল্যান্ড এখন তুলনামূলকভাবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে পৌঁছেছে, ফলে সরকার কম্বোডিয়ার সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের দিকে মনোযোগ দিতে পারে। আমার মনে হয় কম্বোডিয়াও একই ধরনের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো এবার দুই দেশই যুদ্ধের পরিবর্তে শান্তির মধ্যেই পারস্পরিক লাভ দেখতে শুরু করবে। Peace rather than war. এই শান্তি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে সীমান্তের দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষ, কারণ সংঘাত শুরু হলে তারাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে।
7 দশকেরও বেশি কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গভীর এবং বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে। সীমান্ত বাণিজ্য, অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন, শ্রমবাজার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের জন্য সীমান্ত বিরোধকে ব্যবহার করার প্রবণতা থেকে বেরিয়ে আসা এবং তার পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং টেকসই সম্পর্ক গড়ে তোলা।